বরিশাল কুমিল্লায় বিএনপির কাঙ্ক্ষিত জয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, এলাকার উন্নয়নে ইশতেহারের বাস্তবায়ন চান ভোটাররা। ভোটের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে নগরবাসী। মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, ঘর ক্ষতিগ্রস্ত, উড়ে গেছে টিনের চাল, 2 জনের মৃত্যু, আহত 3। এবং ফাগুনের রঙে ভালোবাসার ছোঁয়া, নতুন আবহে বসন্ত উৎসব উদযাপন, জরাজীর্ণতা কাটিয়ে ওঠার আশা। এক কথায় অসাধারণ। বসন্ত মানে আমাদের জীবনকে রাঙিয়ে দিয়ে যায়। আজকে বসন্ত মানে ফুলের সমাহার। আমাদের জীবনে সব বাধা বিঘ্ন, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে বসন্ত আজ আমাদের মাঝে। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি শরীফ রওশন। সাংগঠনিক জোন কুমিল্লা নোয়াখালীর 35টি আসনের 28টিতেই জয় পেয়েছে বিএনপি। যে 3 জন স্বতন্ত্র পাশ করেছেন তারাও বিএনপির বিদ্রোহী প্রার্থী। 19টি আসনেই নতুন মুখ এবার সংসদে যাচ্ছেন। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল দীর্ঘদিন ধরেই রাজনৈতিক দলগুলোর জন্য সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। সাম্প্রতিক নির্বাচনে এই অঞ্চলে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি সরাসরি 28টি আসনে জয় পেয়েছে। এর বাইরে বিদ্রোহী প্রার্থীদের মাধ্যমে আরও 3টি আসন বিএনপির রাজনৈতিক বলয়েই গেছে বলে বিশ্লেষকদের ধারণা। 2001 সালের পর এই প্রথম বিএনপি তাদের পুরনো আসন পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। 35টি আসনের মধ্যে 19টিতেই নির্বাচিত হয়েছেন নতুন মুখ। এই নির্বাচনে আরেকটি উল্লেখযোগ্য দিক, ভোটাররা শুধু দল নয়, ব্যক্তিকেও গুরুত্ব দিয়েছেন। মানুষ কিন্তু এই অঞ্চলগুলিতে উন্নয়ন চায়, তারও কিন্তু রিফ্লেকশন হচ্ছে এই দুটো আসনে। যেমন দ্বীপ যে এরিয়া হাতিয়াতে হান্নান মাসুদ সরকারি প্রচুর পরিমাণ সাহায্য সহযোগিতা এনেছেন তার নিজের ব্যক্তিগত প্রভাবের কারণে, সেখানে মানুষ কিন্তু উপকৃত হয়েছে। এতে করে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নতুন রাজনৈতিক বাস্তবতায় আরও প্রভাবশালী হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার নির্বাচনে জামাত এবং বিএনপির যে ভোটের ব্যবধান সেটি কিন্তু খুব বেশি নয়। সুতরাং সেই দিক থেকে বিবেচনা করলে এবারের ভোটটিকে তুলনা করা যায় 2001-এর নির্বাচনের সঙ্গে। সর্বশেষ 2001-এ বিএনপি সরকার গঠন করেছিল এবং সেখানে 40% ভোট বিএনপি আওয়ামী লীগের সমান সমান ছিল। 2-1টা সিট আমরা হারিয়েছি, সেটা হলো প্রার্থীর বলে আইনগত জটিলতায়। ইনশাল্লাহ তাকে সহকর্মীদেরকে সহযোগীদেরকে একক করা গেছে, এদিক দিয়ে ইতিবাচক, কিন্তু এইটা কুমিল্লার উন্নয়নে খুব কাজে লাগবে বলে আমি মনে করি। ভোটে নির্বাচিতরা তাদের দলীয় ইশতেহারে ও এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি ধরে এগোবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। বরিশাল বিভাগের এবার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে বিএনপি। 21 আসনের 18টিতেই জয় হয়েছে বিএনপি এবং জোটের প্রার্থীদের। দলের নেতারা বলছেন 31 দফাকে মূল্যায়িত করেছে এ অঞ্চলের ভোটাররা। এবার ভোটারদের আশা আকাঙ্ক্ষা পূরণের সময় বলে মনে করছেন বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। বরিশাল বিভাগের বিভিন্ন ভোট কেন্দ্রে নারী পুরুষেরা ভোট দিয়েছেন স্বাচ্ছন্দ্যে। প্রচণ্ড রোদে দাঁড়িয়েও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা। এবার বিভাগের 21 আসনের 18টিতে বিএনপি ও জোটের প্রার্থীরা জয় পেয়েছে। এর মধ্যে জেলার এবং ঝালকাঠির সবগুলো আসনে জয় পেয়েছে দলটি। ভোলা, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুরে বেশিরভাগ আসন নিশ্চিত করেছে ধানের শীষ। এই এলাকার মানুষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি একটা আনুগত্য তাদের ছিল এবং এই অঞ্চলটা মূলত বিএনপি অধ্যুষিত এলাকা। বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে তারা বিশ্বাসী এবং সেই জন্য এটা আশ্চর্য হবার কিছু নাই যে বিএনপির এটা যে ল্যান্ডমার্ক বিজয়। সবগুলো কেন পেল না সেটা হলো আপনি বলতে পারেন, এবং সেইটা তারা যখন সুযোগ পেয়েছে সেটা তারা তাদের সেই ভোট দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বরিশালবাসীকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। সে কারণেই এমন জয় বলে মনে করেন বিশ্লেষকরা। আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে যে কার্যকর দৃশ্যমান উদ্যোগ গ্রহণ এবং স্বাস্থ্য নীতি এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে কিছু উদ্যোগ গ্রহণ, এ সমস্ত কিছু মিলে আমি মনে করি এই অঞ্চলের মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখে, যে পরিবর্তনের স্বপ্ন দেখে, সেটি তারেক রহমানের মধ্য দিয়ে তারা অর্জন করতে আগ্রহী। এই জন্যই এই নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে। বিগত সময়ে বরিশাল বিভাগের উন্নয়ন তুলনামূলক কম হয়েছে। সে কারণে ভোটারদের যথাযথ মূল্যায়নের দাবি স্থানীয়দের। বিএনপি তারা সেটা পূরণ করবে, তারা মানুষের সেই প্রত্যাশা পূরণ করার জন্য সুপরিকল্পিতভাবে কৌশলগুলি নেবে এবং প্ল্যানগুলি পরিকল্পনা, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যে প্রত্যাশাগুলি, এখানে সমস্যাগুলি কী, সংকটগুলি কী, এগুলিকে আইডেন্টিফাই করা এবং সকলের সম্মিলিত উদ্যোগে সেগুলিকে তারিখ দিয়ে বাস্তবায়ন করবে। এটাই মানুষের, দক্ষিণ অঞ্চলের মানুষের প্রত্যাশা। কিন্তু বরিশাল বিভাগে 21টি আসনে 131 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল অনুসারে এবার ভোটের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন বরিশাল অঞ্চলের বাসিন্দারা বিএনপিকে। বিজয়ী এবং বিজিতদের তফাতও কিন্তু অনেক। নতুন সরকার গঠনের পর বরিশাল অঞ্চলের বাসিন্দারা এবার উন্নয়নের জোয়ারে ভাসতে চান, এমনটাই কামনা করছেন বিএনপির কাছে তারা। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। দেশের শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় খুশি রাজশাহীবাসী, আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেছে মৌলভীবাজারেও। নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাতে রাজশাহী সাহেব বাজার 0 পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান এবং আছেন মৌলভীবাজার থেকে এম এ হামিদ। তবে শুরুতেই রাজশাহীর খবর জানতে চাই। রাকিব, নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া কেমন দেখছেন, মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? রওশন, আসলে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি হওয়ার আগে কিন্তু মানুষের মধ্যে, রাজশাহী নগরবাসীর মধ্যে বেশ শঙ্কা ছিল এবং তারা ধারণাই করছিলেন যে একটা সহিংস একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে রাজশাহী বরাবরই শান্তিপ্রিয় একটি জায়গা এবং এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্কের মধ্য দিয়েই তাদের রাজনীতি করে থাকেন। তারই ফলাফল কিন্তু আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও লক্ষ্য করলাম এবং সেক্ষেত্রে একেবারে নির্ঝঞ্ঝাট, একেবারে সুন্দর একটি নির্বাচন হয়েছে বলে রাজশাহীবাসী বলছেন এবং এই নির্বাচনের পরবর্তী সময়ে কোনো ধরনের সহিংসতা ছাড়া কিন্তু আমরা দেখেছি যে যিনি জয়ী প্রার্থী, বিজিত প্রার্থী, তারা একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু যারা জয়ী হয়েছেন এবং পরাজিত হয়েছেন সকলকেই শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাগুলো যেন রাজশাহীকে কেন্দ্র করে আসলে বাস্তবায়ন হয় এবং এই যে গণভোট হলো, এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সমস্ত সংস্কারগুলো যেন আসলে বাংলাদেশের ক্ষেত্রে আসলে এই পরিবর্তনগুলো আসে, সেটি আসলে জনগণ প্রত্যাশা করছেন এবং বিভিন্ন প্রার্থীকে কিন্তু তাদের যে ভক্ত অনুরাগীরা রয়েছেন, তাদের যে সমর্থকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন এবং এটিকে আসলে উদযাপনই করছেন। নির্বাচন পরবর্তী সময়ে যে ধরনের শঙ্কা থাকার কথা, যে সমস্ত এর পূর্ববর্তী সময়ের আসলে যে অভিজ্ঞতাগুলো আমাদের, তেমন কিন্তু একটি পরিস্থিতি আসলে লক্ষ্য করা যাচ্ছে না। একটি আনন্দঘন একটি পরিবেশ, তবে প্রত্যেকের মধ্যেই যে প্রত্যাশা যে তাদের প্রার্থী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, দলীয় যে ইস্তেহারগুলো কথা বলা হয়েছিল, সেগুলোর দ্রুত বাস্তবায়ন হবে এবং এই বাস্তবায়নের মধ্য দিয়ে আসলে নতুন যে বাংলাদেশ এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে, যেখানে আসলে প্রত্যেকের প্রত্যাশাই পূরণ হবে। তো রওশন, রাজশাহী জুড়ে প্রত্যেকটি জায়গায় আমরা এই ধরনের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সুন্দর একটি নির্বাচন পরবর্তী পরিবেশ লক্ষ্য করতে পারছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ। আমরা রাজশাহীর খবর জানছিলাম। হামিদ, জানাবেন যে মৌলভীবাজারে কেমন পরিবেশ বিরাজ করছে, কি বলছেন যারা নির্বাচিত হয়েছেন বা যারা জয়ী হয়েছেন? রওশন, ভালোবাসা দিবসের শুভেচ্ছা। মৌলভীবাজার 4টি আসনে, অর্থাৎ মৌলভীবাজার সংসদীয় 4টি আসনের
যে আসনগুলো রয়েছে সেগুলো কিন্তু চা অধ্যুষিত এলাকা এবং চায়ের রাজধানী বলা হয় মৌলভীবাজার জেলাকে, এবং এই চায়ের রাজধানীতে 4টি আসনেই কিন্তু বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। মৌলভীবাজার 1 আসনে নাসিরউদ্দিন আহমেদ মিটু প্রায় 15,500 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার 2 আসনে মোহাম্মদ শওকতুল ইসলাম শকু প্রায় 15,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার 3 সদর আসনে এম নাসির রহমান প্রায় 80,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার 4 কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল আসনে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী প্রায় 1,21,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এর কারণ হিসেবে তারা বলছেন যে চা জনগোষ্ঠী তাদেরকে ভোট দিয়েছেন, চা জনগোষ্ঠীর সমস্যা ছিল তাদের মজুরি বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য সমস্যা এবং তাদের যে ভূমির অধিকার রয়েছে সেগুলো নিয়ে বিএনপির যে প্রার্থীরা ছিলেন তারা কথা বলেছেন এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন সংসদে তারা কথা বলবেন। এই জন্য তারা তাদেরকে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছে। প্রার্থী যারা পাশ করেছেন তারা বলছেন যে চা জনগোষ্ঠীর যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা সংসদে তুলে ধরবেন। নির্বাচন আগ থেকে শুরু করে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং জনগণ বলছেন বা যারা নির্বাচিত হয়েছেন তারা বলছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তারা অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে চলাফেরা করছেন, একে অন্যের বাড়িতে যাচ্ছেন। বিশেষ করে যারা বিজয়ী হয়েছেন তারা বিজিত অর্থাৎ যারা বিজয়ী হতে পারেননি, বিশেষ করে এখানে 3টি আসনে জামাতের প্রার্থীরা সেকেন্ডারি ছিলেন এবং একটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা ছিলেন, তাদের বাড়িতে যাচ্ছেন, ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, মিষ্টি মুখ একে অন্যকে করাচ্ছেন। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি বিগত 17 বছরের পরে যে একটা উৎসব, বুট উৎসব হলো, সেই বুট উৎসবে এখন পর্যন্ত মানুষ কিন্তু উৎসবে রয়েছে এবং একে অন্যের যে সম্প্রীতি ছিল একে অন্যের মধ্যে সেগুলো কিন্তু আরো জাগ্রত হয়েছে এবং তারা বলছেন যে সবাই মিলে আগামী দেশটাকে গড়বেন এবং দেশের জনগণের জন্য কাজ করবেন। যে সংস্কারগুলো ছিল সেই সংস্কারগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামীতে জনগণের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো একদম কাছে থেকে, বিশেষ করে রাস্তাঘাট সংস্কার, মানুষের জীবনমান উন্নয়ন, মানুষের বিভিন্ন সমস্যাগুলো তারা দেখবেন এবং সেগুলো তারা পরিবর্তনের জন্য কাজ করবেন। এবং এখানে বলা যায় মৌলভীবাজার 4টি আসনে বিএনপির প্রার্থীরা পাশ করার কারণে সবাই কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে নির্বাচন নিয়ে সবশেষ। রওশন। নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাতে মৌলভীবাজার এবং রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ভোটের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, তাই বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। অনেকে টিকিট না পেয়ে পড়েছে ভোগান্তিতে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বগুড়া রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান এবং ফেনীর মহিপাল থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। তবে শুরুতে একটু বগুড়ার পরিস্থিতি জানতে চাই। মাজিদ, আপনি জানাবেন যে বাড়ি ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, বিশেষ করে কোনো ভোগান্তিতে পড়েছে কিনা সাধারণ মানুষ? রওশন, আপনি জানেন যে টানা যে 3 দিন ছুটি ছিল, একদিন সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি মিলে যে 3 দিন, এই কারণে কিন্তু মানুষ সবাই বলতে গেলে ঢাকার মানুষগুলো যারা দূর দূরান্ত থেকে ঢাকাতে চাকরি করেন সে মানুষগুলো কিন্তু বাড়িতে ছুটেছেন তাদের ভোট দেওয়ার জন্য। দীর্ঘদিন পরে যে ভোটের যে অধিকার সেই অধিকারটা তারা পেয়েছেন এবং সুন্দর এবং সুষ্ঠু মতন তারা ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার জন্য এসেছিলেন। সেই মানুষগুলো কিন্তু কর্মস্থলে ফেরার সময় হয়ে গেছে, অর্থাৎ কাল থেকে অনেকের অফিস ছুটি হবে এবং সে অফিস খুলবে এবং সেই অফিস যে শুরু হবে সেই অফিস শুরুর জন্য কিন্তু তারা বাড়ি থেকে তারা কর্মস্থলে ফিরছেন। এই কারণে কিন্তু বাস স্ট্যান্ডে সকালে আমি দেখিয়েছি যে বাস স্ট্যান্ডে প্রচুর পরিমাণের যে যাত্রী, সেই সমাগমটা আমরা দেখেছিলাম যে প্রচুর পরিমাণ যাত্রী, তারা অনেকে টিকিট পায়নি, অনেকে আবার ট্রাকে করে তারা কর্মস্থলে ফিরছেন। বর্তমানে আমরা এসেছি বগুড়া রেল স্টেশনে, সেখানেও আমরা যাত্রীদের সংখ্যা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ যাত্রী এখানে ছিল এর আগে। ট্রেন চলে যাওয়ার পরে কিন্তু যাত্রী এখন একটু কম। তবে এই রাস্তা দিয়ে, এই রুট দিয়ে, রেল লাইন দিয়ে যে 8 জোড়া ট্রেন যাতায়াত করে 24 ঘন্টায়, সে প্রতিটি ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণে লোক আমরা লক্ষ্য করেছি। যাত্রীরা বিভিন্ন স্থানে তারা যাচ্ছেন এবং তাদের যে কর্মস্থলে এবং তাদের নিজেও অনেকের যে ভাড়া বাসা সেই বাসাতে কিন্তু ফিরছেন। আমরা লক্ষ্য করেছি যে এখানে ট্রেনগুলো ছিল সবগুলো ট্রেনেরই কিন্তু, বিশেষ করে ঢাকাগামী ট্রেনগুলো কিন্তু এখানে কোনো টিকিট নাই, সব টিকিটই ফুরিয়ে গেছে, আগে টিকিট করা হয়েছে এবং তারা কিন্তু এই ট্রেন যুগে অনেকে যাচ্ছেন এবং যারা টিকিট পান না
তারা দাঁড়িয়ে থাকার যে সুবিধা রয়েছে ট্রেনের, সেই সুবিধাও তারা ভোগ করছেন, দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা কর্মস্থলে ফিরছেন। এইভাবে হয়তো আরও কালকে পর্যন্ত এরকম ভিড় আমরা লক্ষ্য করব, এরকমই বলছেন বগুড়া রেল স্টেশনের যিনি কর্মরত আছেন এবং বাস স্ট্যান্ডের শ্রমিক মালিকরা বলছেন। এভাবে হয়তো কালকে আরও সময় লাগবে এবং তার পরের দিন হয়তো কিছুটা শিথিল অর্থাৎ একটু কম যাত্রী দেখা যাবে হয়তো এই স্টেশনগুলোতে, রেল স্টেশন এবং বাসগুলোতে। তো এইভাবে কিন্তু ঘরে ফেরা মানুষগুলো এখন কর্মস্থলে ফিরছেন। তো এই ছিল রোশন আমার কাছে বগুড়া রেল স্টেশন থেকে যাত্রীদের যাওয়ার সর্বশেষ খবর। ডালিম, ফেনীর কি অবস্থা, কি দেখছেন? যাত্রীদের কোনো ভোগান্তি দেখছেন কিনা? রওশন, আমেজটা অনেকটা ঈদের মতোই, মানুষ একসাথে এসেছিলেন এবং আবার ফিরেও যাচ্ছেন। মানুষের যে ফিরতি যাত্রা সেটি আমরা দেখছি যে সকাল থেকেই ফেনীর মহিপাল এবং এসএসকে রোডের স্টারলাইন টার্মিনাল এবং যে ফেনী রেলওয়ে স্টেশন সব জায়গায় দেখেছি যে ফিরতি যেসব যাত্রী রয়েছে তাদের উপচে পড়া ভিড়। আমরা এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে ফেনী শহরের এসএসকে সড়কের স্টারলাইন বাস টার্মিনাল। এখানে এসে আমরা যেটি দেখছি যে একদম ভোর 5টা থেকে কিন্তু এখানে যাত্রীদের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করেছি। এখন বেলা 11টা, আমরা দেখছি যে দীর্ঘ লাইন ধরে কিন্তু মানুষ বাসে উঠছেন এবং টিকিট সংগ্রহ করছেন এবং ঢাকায় ফিরে যাওয়ার যে তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। আমরা এখানকার যারা যাত্রী আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে টানা 3 দিনের বেশি ছুটি এবং ভোটের কারণে কিন্তু তারা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন অঞ্চল থেকে ফেনীতে এসেছিলেন। এই যে আসার পরে যে এখন ছুটি শেষ এবং রাজধানীতে ফেরা, এই জন্য কিন্তু তারা বাস টার্মিনাল করতে এসছেন এবং ফেরার জন্য টিকিট সংগ্রহ করছেন। আমরা কথা বলেছি কিছু যাত্রীর সাথে, তারা যেমনটি বলছিলেন এই যে একসাথে অনেকগুলো মানুষ কিন্তু ঢাকায় ফেরার যে প্রবণতা, এটির কারণে কিন্তু তাদেরকে বাসের টিকিট এবং ট্রেনের টিকিট পেতে হিমশিম খেতে হচ্ছে বলে অনেকে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে ফেনী যে রেলওয়ে স্টেশন সেখানেও কিন্তু যাত্রীদের ভিড় আমরা লক্ষ্য করেছি। এছাড়াও মহিপালের যে বাস টার্মিনাল রয়েছে সেখানেও দেখেছি যে আমরা ঢাকাগামী এবং দেশের বিভিন্ন দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে সেগুলোতে আমরা ভিড় লক্ষ্য করেছি। কথা বলছি এখানকার যে স্টারলাইনের পরিবহনে যারা রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে ঈদের সময়, বিশেষ করে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় যে পরিমাণ মানুষের ভিড় থাকে, যে পরিমাণ যাত্রী থাকে, সেই পরিমাণ যাত্রী অনেকাংশে কিছু কিছু ক্ষেত্রে ঈদের চাইতে বেশি যাত্রী কিন্তু এই সময়টা কিন্তু তারা দেখছেন। তারা বলছেন যে তাদের জনবল এবং তাদের যে পরিবহন এগুলো দিয়ে এই যে যাত্রীদের সেটি মেলাতে তাদের হিমশিম হচ্ছে আমরা দেখেছি যে স্টারলাইনের যে কাউন্টারটাতে এখন আছি সেখানে কিন্তু তাদের যে টিকিট কাউন্টার রয়েছে সেটিতে গেট দিয়ে লক করা হয়েছে। মানুষ কিন্তু দীর্ঘ লাইন ধরে টিকিট সংগ্রহ করছেন এবং রাজধানীতে ফেরার জন্য তাদের যে অপেক্ষা সেটি কিন্তু তারা করছেন। শুধু এই যে কাউন্টারটিতে নয়, মহিপাল থেকে শুরু করে এবং যে রেলওয়ে স্টেশন রয়েছে সবখানেই দেখেছি যে আমরা ফিরতি যাত্রীদের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করেছি। ফেনীর এসএসকে রোডের স্টারলাইন টার্মিনাল থেকে আমাদের কাছে ছিল সর্বশেষ। ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন ডক্টর আলী রিয়াজ, আমরা যুক্ত হচ্ছি সেখানে। দ্বিতীয় হচ্ছে অনেকের ক্ষেত্রে, এটা আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি যে তারা নির্বাচনে ভোট দিতে এসে কেবলমাত্র গণভোটে ভোট দিয়েছেন, অন্য ভোটে কোনো ভোট দেননি, এরকমও হয়েছে। ফলে এটা খুব অস্বাভাবিকতা, এবং এটা অস্বাভাবিক বলে বিবেচিত হতো যদি আপনি 30-40% ব্যবধান দেখতে হতেন। 2-1% ব্যবধান, বিশেষ করে 3টি আসনের যখন, আমার ধারণা যে 300 আসনের যখন ফলাফল বেরোবে, অন্ততপক্ষে 299টি আসনের ফলাফল বেরোলে হয়তো এটাই দেখা যাবে যে প্রায় সমান বা হয়তো একটু বেশিও হতে পারে সংসদ নির্বাচনের ভোটে। গণভোট নিয়ে আপনি বলেছেন, এর আগেও আমাদেরকে বলেছেন। তো গণভোটে যেহেতু হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আমরা পুরাই সমাজের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে নোট অফ ডিসেন্টের বিষয়। তাহলে আপনি যে আগে বলেছেন যে যে দলই ক্ষমতায় আসবে তাদেরকে নোট অফ ডিসেন্ট সহ বাস্তবায়ন করতে হবে, গণভোটের এই জিতার পরে আপনি কি বিষয়টা আরেকটু স্পষ্ট করবেন কিনা, নোট অফ ডিসেন্ট বিষয়ে বা এই
ডুয়েল পার্লামেন্টের ডুয়েল রোলটা কখন থেকে শুরু হবে, বা এটা কি সরকার গঠনের পরপরই হবে কিনা, বা এটা একটু যদি আবার বলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এ যেটা সুস্পষ্টভাবে বলা হয়েছে সেটা হচ্ছে এই যে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য। সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হিসেবে ওই আদেশে 180 দিনের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। সেই বিবেচনার থেকেই তারা কাজ করবেন। আর নোট অফ ডিসেন্টের বিষয়গুলো এখন একটা জনরায় হয়েছে, যেটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে তারা জনগণ বলছেন যেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে। তবে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সহ অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো যারা নির্বাচিত হয়েছেন, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অন্যান্য সদস্য এবং দল আছেন, আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। এটা আমরা বিশ্বাস করতে চাই। আমরা আশা করি যে তারা একইভাবে যেহেতু এক জনরায়ের মধ্য দিয়ে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা এবং সদস্যপদ লাভ করছেন, সবগুলো দল যাদের প্রতিনিধি তাদের এই দায়িত্ব আছে এবং তারা নিঃসন্দেহে এই নেবে, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া দিচ্ছেন ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শীতের বিদায় আর ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে চট্টগ্রামের আমবাগান এলাকায় শহীদ ওয়াসিম পার্কে চলছে বসন্ত উৎসব। নাচ, গান আর আবৃত্তিতে চলছে বসন্ত বরণ আয়োজন। বর্ণিল সেই আয়োজনের আরও খবর জানাতে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, আমরা দেখছিলাম যে বেশ নাচ গানের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ হচ্ছে চট্টগ্রামে। কতক্ষণ নাগাদ এই উৎসব চলবে, কেমন দেখছেন যারা সাধারণ মানুষ এখানে উপস্থিত রয়েছেন? রওশন, দুদিন আগে মাত্র জাতীয় নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচনের পর এখনো ছুটির আমেজ কিন্তু সেভাবে পুরোপুরি কাটেনি, কিন্তু আজ সকাল থেকে সেই জীর্ণতাকে ভেঙে কিন্তু নতুন করে জেগে উঠেছে বন্দরনগরী। প্রত্যেকটি জায়গাতেই কিন্তু উৎসবের রং লেগেছে। এই মুহূর্তে আমরা রয়েছি আমবাগানে, যেখানে বোধনের পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন করা হচ্ছে এবং সকাল 8টা থেকে মূলত এই উৎসব শুরু হয়েছে, যেখানে নাচ, গান, কবিতা, আবৃত্তির মাধ্যমে কিন্তু মানুষ ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছেন। তেমনই একটি আয়োজন আপনি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ঢোল বাদ্য প্রদর্শন চলছে এবং সেই বাদ্যের তালে তালে কিন্তু এখানে যারা দর্শক এবং সেই সাথে শুভানুধ্যায়ী যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু নেচে নেচে সেই সময়টিকে, সেই উপলক্ষটিকে কিংবা ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছেন কিংবা নিজেরা উদযাপন করছেন দিনটিকে। এবং সকাল 8টা থেকে আমরা দেখতে পেয়েছি যে বর্ণিল সাজে তরুণ তরুণীরা এই উৎসবস্থলে এসেছেন। বিশেষ করে হলুদ শাড়ি তরুণীরা পরেছেন, খোপায় ফুল বেঁধেছেন। তরুণ যারা রয়েছেন তারাও কিন্তু হলুদ পাঞ্জাবি পরে এসেছেন। কেউ কেউ তার শিশু সন্তানকে নিয়ে এসেছেন, সাজিয়ে নিয়ে এসেছেন এবং শিশু সন্তানদের মাঝেও কিন্তু আমরা ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি। তারা কিন্তু ঢাক ঢোলের তালে যেমন নেচে গেয়ে এই বসন্তকে উদযাপন করছেন এবং একই সাথে দলীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু সুর মিলিয়ে তারা ঋতুরাজ বসন্তকে রাঙিয়ে তুলছেন বা ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক গানের মাধ্যমে এবং সেই সাথে দলীয় নৃত্য বা আবৃত্তির মাধ্যমে কিন্তু শীতের যে জীর্ণতা, সেই জীর্ণতাকে পেছনে ফেলে নতুন রঙে আগামী শুরু করার যে তাগিদ, সেই তাগিদে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে। এবং প্রকৃতিতে যেমন নতুন আগমন এসেছে, প্রকৃতি যেমন নতুন রূপে সেজেছে, গাছে গাছে যেমন মুকুল, নতুন ফুল ফুটেছে, তেমনিভাবে কিন্তু তরুণ তরুণীরাও কিন্তু নতুনভাবে বা এই প্রকৃতির সাথে নিজেকে পরিবর্তন করে নিজেকেও রাঙিয়ে তোলার জন্য কিন্তু সেই প্রস্তুতিটা নিচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে একেবারে উৎসবমুখর পরিবেশ এবং ঢাক ঢোলের তালে তালে তরুণ তরুণীরা নেচে নেচে কিন্তু এই সময়টিকে তারা উপভোগ করছেন। এবং শুধুমাত্র এই জায়গাটিই নয়, নানান জায়গাতেই কিন্তু এই উৎসব উদযাপিত হচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্বাচনের পরে এখনো সেভাবে খোলেনি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে যারা রয়েছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ তরুণীরা কিন্তু নানান রঙে নিজেকে সাজিয়ে তারা ক্যাম্পাসে যাচ্ছেন, ঘুরছেন ফিরছেন, আড্ডা দিচ্ছেন। এবং যেহেতু আজ বিশ্ব ভালোবাসা দিবস, তাই দুপুরের পরে কিন্তু এই যে আয়োজন সেটি কিন্তু আরও উৎসবমুখর এবং আরও রঙিন হয়ে উঠবে। রওশন।
নাচে গানে বসন্ত উৎসবে মেতেছেন চট্টগ্রামবাসী, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং একই সঙ্গে বসন্ত। নতুন দর্শনীয় স্পটে ঘুরছেন ভ্রমণ পিপাসুরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সাভারের গোলাপগ্রাম থেকে হুমায়ুন কবির এবং যুক্ত আছেন কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে জসিম পারভেজ। তবে শুরুতে আমরা সাভারের পরিস্থিতি জানতে চাই। হুমায়ুন, গোলাপগ্রাম তো ফুলের জন্য বিখ্যাত, সুপরিচিত, সেখানে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? রোশন, বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন উপলক্ষে কিন্তু এবছর সাভারের যেই গোলাপগ্রামগুলো রয়েছে সেখানে দর্শনার্থীদের ভিড় রয়েছে, কিন্তু বিগত বছরগুলোর তুলনায় আসলে ভিড় অনেকটাই কম পরিলক্ষিত হয়েছে। এবং বিশেষ করে গোলাপ চাষি যারা রয়েছেন তারা বলছেন যে তারা বছরের এই সময়টিতে এসে একটু লাভের আশায় থাকেন। প্রতি বছর কিন্তু এই সময়টিতে তারা কিছুটা বেশি দামে ফুল বিক্রি করেন, কিন্তু এবার আসলে তারা সেই পরিমাণে আসলে লাভের মুখ দেখছেন না। একটা হতাশা কাজ করছে, তারা আসলে লোকসানের মধ্যে আছেন এমন কথাই বলছেন। ফুলের দাম কম, পাশাপাশি অজানা ছত্রাকের আক্রমণের কারণে গোলাপ চাষ কিন্তু ব্যাহত হয়েছে। পাশাপাশি বিগত বছরগুলোতে 300 হেক্টরেরও বেশি জমিতে গোলাপ চাষ হলেও এবার আসলে মাত্র 120 হেক্টর জমিতে গোলাপের চাষ হয়েছে। এই তথ্যটি আসলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে। তবে 120 হেক্টর জমিতে গোলাপ চাষ হলেও কিন্তু উপজেলা প্রশাসন বলছে যে তারা আসলে এবছর লক্ষ্যমাত্রা 45 থেকে 50 কোটি টাকা 45 থেকে 50 কোটি টাকা এবার বিক্রি সম্ভাবনা রয়েছে গোলাপ। তবে গোলাপ চাষিদের আরো কিছু অভিযোগ কিন্তু এখানে রয়েছে যে গোলাপ চাষিরা বলছেন যে কৃষি উপকরণ সহ বিভিন্ন সামগ্রী যেগুলো আসলে তাদের সহায়তার জন্য আসছে তারা সেগুলো পাচ্ছেন না। উপজেলা প্রশাসন থেকে যেসব কৃষি সামগ্রী দেওয়া হচ্ছে যারা পাওয়ার কথা তারা পাচ্ছেন না। যারা 5 বিঘা বা 10 বিঘা জমি চাষ করছেন তারা আসলে কৃষি উপকরণ পাচ্ছেন না, কিন্তু অন্য যাদের 1 বিঘা জমি আছে বা যাদের জমি একেবারেই নামমাত্র আছে তারা পাচ্ছেন। এসব বিষয়গুলোতে আসলে নজর দেওয়ার কথা কৃষকরা বলছেন। পাশাপাশি এই যে গোলাপগ্রাম, সাভারের কালিয়াকুর, মসিতাপুর, বিরুলিয়া এই অঞ্চলে যে গোলাপ চাষ হচ্ছে এখান থেকে যে বছরে 45 থেকে 50 কোটি টাকা যে একটি বিক্রি হচ্ছে, এই বিক্রি বা গোলাপ চাষকে ধরে রাখতে হলে চাষিরা বলছেন যে তারা এই সরকারের যে সহজ শর্তে ঋণ দেওয়া এবং কৃষকদের ঋণের আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া কিন্তু গোলাপ চাষ এবং গোলাপ চাষিরা এবং গোলাপের যে অস্তিত্ব সেটি সাভারের বিরুলিয়ার মসিতাপুর এলাকা এখান থেকে এটি হারিয়ে যাবে এমন কথাই কিন্তু তারা বলছেন। এবং পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের শুরুতে যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু ঢাকার আশপাশের যারা আছে দর্শনীয় স্থান হিসাবে কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে আসলে দর্শনার্থীরা আসতেন। এখানে বিনোদনের একটি জায়গা, কিন্তু সেই জায়গার যে অস্তিত্ব সেটিও কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। আবাসনের যে একটি আবাসন প্রকল্প যারা তারা কিন্তু এই গোলাপগ্রামের জমিগুলো কিনে সেগুলো প্লট আকারে বিক্রি করার কারণে গোলাপ চাষের সংখ্যা কমছে। তবে সব মিলিয়ে আসলে এই সাভারের বিরুলিয়ার যে গোলাপগ্রাম তার ঐতিহ্য হারাচ্ছে দিন দিন। এটিকে ধরে রাখতে হলে সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সহযোগিতা কামনা করেছেন। এই ছিল আমার কাছে সাভারের বিরুলিয়ার গোলাপগ্রাম থেকে বিস্তারিত। দর্শক, এবার আমরা একটু পর্যটন স্পট কুয়াকাটার খবর জানতে চাই। জসিম, ছুটি তো শেষ হয়ে গেছে, তবে বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসব উপলক্ষে কুয়াকাটা পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন? রওশন, বসন্ত এসে গেছে, একই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস, এই দুইয়ের সমন্বয়ে কিন্তু পর্যটন কেন্দ্র কুয়াকাটা নগরীর প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়েই পর্যটকরা বিচরণ করছে। কিন্তু আমি এখন দাঁড়িয়েছি কুয়াকাটার যে জিরো পয়েন্ট এখানে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকরা আসতে শুরু করেছে। আপনাকে আরও জানিয়ে রাখি, এই জিরো পয়েন্ট থেকে প্রায় 12 কিলোমিটার পূর্ব প্রান্তে সেখানে রয়েছে বন বনানী ঘেরা এবং সূর্য উদয়ের একটি নির্ভরযোগ্য স্থান কাউয়ারচর এবং গঙ্গামতি। সেখানে কিন্তু পর্যটকরা সকালেই ভিড় করেছেন এবং সেখান থেকে তারা পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং নৌঘাটি এবং একই সঙ্গে নয়নবিরাম যে আন্ধারমানিক নদ রয়েছে এবং এখানকার যে বেশ কিছু সেতু রয়েছে, দৃষ্টিনন্দন সেতু, সেগুলো পরিদর্শন করছেন। এবং একই সঙ্গে এখানকার কুয়াকাটার যে মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার এবং আদিবাসী যে সকল রাখাইনরা 250 বছর আগে যে পালতোলা জাহাজে সমুদ্র মাধ্যমে
মাধ্যমে যে আরাকান রাজ্য থেকে এইখানে এসেছে সেই পালতোলা জাহাজটিও দেখছেন এবং এখানে বসতি গড়ে যে নিরাপদ খাবার পানি সংরক্ষণের জন্য যে কুয়া সংরক্ষণ করেছিল সেই কুয়াও তারা পরিদর্শন করছেন। এক কথা বলা যায় যে এখানকার যে প্রাকৃতিক যে আরও যে 3 নদের মোহনা রয়েছে, রাবনাবাদ নদের মোহনা রয়েছে এবং ফাতরার বনসহ অন্যান্য যে স্থাপনা এবং দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য রয়েছে সেগুলো উপভোগে পর্যটকরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং প্রিয়জনদের নিয়ে এ সকল দর্শনীয় স্পটে পর্যটকরা ঘুরছেন। এই ছিল আমার কাছে সবশেষ। বসন্ত এবং ভালোবাসা দিবস উপলক্ষে পর্যটন স্পটগুলোতে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, কিভাবে ঘটলো এই বিস্ফোরণ? নিহতদের পরিচয় জানা গেছে কিনা? আইনশৃঙ্খলা বাহিনী ঘটনা নিয়ে কি বলছেন? রওশন, ভোর রাতের দিকে যে বাড়িটির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই বাড়িটির মধ্যে হাত বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে ঘটনাস্থলে 2 জন নিহত হয়, আরও 3 জন আহত হয়েছেন, যারা ইতিমধ্যে রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। তখন থেকেই আসলে এই জায়গাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে 2টি মরদেহ ইতিমধ্যেই বাড়ির মধ্যে পড়ে রয়েছে। এদের আসলে এখনও নাম ঠিকানা পাওয়া যায়নি, পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, কারণ আরও ভিতরে হাত বোমা থাকতে পারে। সেক্ষেত্রে পুলিশের যে টিম সেটি ভিতরে প্রবেশ করতে পারছেন না। ডাকা হয়েছে বোমা ডিসপোজাল ইউনিটকে, তারা আসলে ভিতরে ঢুকে আরও হাত বোমা আছে কিনা সেগুলো উদ্ধার করবেন। এছাড়াও আশেপাশের যে এলাকাগুলো আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন রেড জোন করে ঘিরে রেখেছে। এখানে পরিদর্শনে এসেছিলেন রাজশাহীর ডিআইজি, তিনি এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যেহেতু বাড়ির ভিতরে এখনও 2টি মরদেহ পড়ে আছে, আরও ভিতরে অনেক হাত বোমা থাকতে পারে, সেগুলো উদ্ধারের পর আসলে এই নিহতের যে পরিচয় সেটি নিশ্চিত হওয়া যাবে। যেহেতু মরদেহর কাছাকাছি যাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে মরদেহর এখনও নাম ঠিকানা আমরা জানতে পারিনি। আমরা আশেপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন ভোর রাতের দিকে বিকট শব্দ হয়, সেই বিকট শব্দে আসলে তাদের ঘুম ভেঙে এসে দেখেন তারা এই বাড়িঘরের দেয়াল পর্যন্ত উড়ে গেছে। তো রওশন, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়ন থেকে সবশেষ। চাঁপাইনবাবগঞ্জের বোমা বিস্ফোরণের সবশেষ পরিস্থিতি তুলে ধরছিলেন সহকর্মী সোহান মাহমুদ। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় 2 কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা সদরের আকুর টাকুর পাড়ার ছোট কালীবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। শুক্রবার রাতে শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত 11:15টার দিকে বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ এলাকায় দেয়ালে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাতেই জেনারেল হাসপাতালে তাদের মরদেহ দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক এবং সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। পরে পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।